দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল ঘাসফুল। অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। বিধানসভা নির্বাচনের পর থেকেই নানা জায়গায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। এবার মুর্শিদাবাদে বড়সড় ধাক্কার মুখে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। কান্দি মহকুমা এলাকার প্রভাব বিস্তারকারী একাধিক তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আন্দুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মালিক শেখ কংগ্রেসে শামিল হন। তার সঙ্গে আন্দুলিয়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং এক ঝাঁক পঞ্চায়েত সদস্য সক্রিয় কর্মী তৃণমূল ছেড়ে হাত শিবিরের দলীয় পতাকা তুলে নেন। দীর্ঘদিন ধরে যারা এই অঞ্চলে সংগঠনের দায়িত্বে ছিলেন তাদের এই দল বদলে কান্দি ব্লকের তৃণমূলের সাংগঠনিক শক্তি অনেকটাই জোর ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। নবাগতদের স্বাগতম জানিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, মুর্শিদাবাদের সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই এই নেতারা সত্যের পথ বেছে নিয়েছেন এবং এতে কান্দিতে কংগ্রেস আরও শক্তিশালী হবে। মুর্শিদাবাদে তৃণমূলের চালিকা শক্তি হিসেবে পরিচিত হুমায়ুন কবির ভোটের আগেই দল ছেড়েছিলেন। যদিও সাম্প্রতিক নির্বাচনে অধীর চৌধুরী নিজে পরাজিত হয়েছিলেন, তবুও জেলা রাজনীতিতে তার প্রভাব যে এখনো অটুট সেই দল বদল তারই প্রমাণ দিল। এই ঘটনা যেমন কংগ্রেস এবং অধীর চৌধুরীকে নতুন অক্সিজেন যোগালো, তেমনি জেলার রাজনীতিতে তৃণমূলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিল। আমরা কাউকে পিটাতে চাইনি, পারস্পরিক বিবাদ নয় তো। বাঁকুড়া কাণ্ডে তৃণমূলের জঙ্গলরাজ তোপ উড়িয়ে পাল্টা প্রশ্ন সুকান্ত মজুমদারের। বাঁকুড়া ইন্দাসে মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস এর আন্দোলনের সাথে যুক্ত এক পরিবারের উপর হামলা এবং হাসপাতালে বৃদ্ধ শেখ মোহাম্মদ মফিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানোতো শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই ঘটনায় বর্তমান সরকারের দিকে আঙুল তুলে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে বলে তোপ দাগতেই তার কড়া পাল্টা জবাব দিলেন বিজেপির শীর্ষ নেতা সুকান্ত মজুমদার। রাজনৈতিক হিংসার তত্ত্ব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সুকান্ত একে স্থানীয় বা ব্যক্তিগত পারস্পরিক বিবাদ বলে ইঙ্গিত করেছেন। নিহত শেখ মোহাম্মদ মফিকের পরিবারের অভিযোগ, গত 13ই আগস্ট তাদের ইন্দাসের বাড়িতে ঢুকে বিজেপির দুষ্কৃতীরা বাবা ও ছেলের উপর মারাত্মক হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শেখ মোহাম্মদ মফিককে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, দিল্লিতে গিয়ে সিজেপির আন্দোলনে যোগ দেয় এবং বাড়ি ফিরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ দশা নিয়ে সরব হওয়ার অপরাধেই তাদের উপর এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ নবান্নকে নিশানা করে জঙ্গলরাজ শব্দ ব্যবহার করেন। তৃণমূলের এই অল আউট রাজনৈতিক আক্রমণের জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট জানান যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই এবং বিষয়টিকে খামোখা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলকে পাল্টা ধুয়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, গোটা দেশে এত জায়গায় আন্দোলন হলো, এত মানুষ সেখানে যোগ দিল, এমনকি আমার এলাকা থেকেও কত লোক গেল, আমরা তো কাউকে পিটাতে যাইনি। এটা কোনো পারস্পরিক বা ব্যক্তিগত বিবাদ নয় তো, যাকে এখন রাজনৈতিক আন্দোলন দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদারের এই পাল্টা বক্তব্য স্পষ্ট করে দেয় যে বিজেপি এই ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি বা রাজনৈতিক হিংসা নয়, বরং গ্রামীণ স্তরের কোনো ব্যক্তিগত ঝামেলা হিসেবেই দেখছে। 1 বছর পর পরীক্ষায় বসবো, পাশ না করলে ক্ষমা চাইব, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর। পুরুলিয়ার পূর্ণভূমি থেকে বড় চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বিজেপি সরকার রাজ্যে 100 দিন পূর্ণ করলো। 100 দিনে কি কাজ হয়েছে সেটা আপনারা জানেন, তবে সেই নিয়ে এখনই কিছু বলবো না, এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। 2027 সালের 9ই মে ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসেবে 1 বছর পূরণ করব, আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আপনারা আমাকে নাম্বার দেবেন, আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব, মেনে নেব আমি পারলাম না, তবে আমার বিশ্বাস আমি পারবো। সেদিন আপনারাই বলবেন সঠিক লোককে বেছে নিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, আপনাদের কল্যাণে কাজ করব। পালাবদলের বাংলায় প্রতিশ্রুতি মতো মাত্র 100 দিনে একাধিক কাজ করেছেন শুভেন্দু অধিকারী সরকার। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, একাধিক শিল্প স্থাপন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আরজিকর ফাইলস খোলা থেকে শুরু করে আবাস যোজনা। মাত্র 100 দিনেই একাধিক লক্ষ্য পূরণ করেছেন বিজেপি সরকার। আগামী দিনে সমস্ত লক্ষ্য পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য পূরণ করে ঠিক 1 বছরের মাথায় জনতার দরবারে পরীক্ষা দিতে বসবেন তিনি। সেটাই এদিন পুরুলিয়ার জনসভা থেকে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 100 দিনে কি কাজ করলো নতুন সরকার তা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে একটি বই প্রকাশ করছে বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে 41 পাতার সেই বইটি তুলে দেওয়া হবে জনগণের হাতে, এমনই পরিকল্পনা গেরুয়া শিবিরের। রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিকে কাজ সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই বইতে। একমাত্র এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে, বড় ঘোষণা মন্ত্রীর। শুভেন্দু অধিকারের ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। 17ই আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 3000 টাকা, কিন্তু এখনো পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি বলে অভিযোগ জানিয়ে তীব্র তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির কোনো জায়গা নেই বলেই জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুমনা সরকার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার কথায় যোগ্য মহিলাদের
মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপির সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পে মাসিক 3,000 মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। আজ সোমবার নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন সুমনা সরকার। সেখানে তিনি বলেন, 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। 20 আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। এদিন শুভেন্দু সরকারের 100 দিন সভাপতি তা উল্লেখ করে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু কোনো বিভ্রান্তির জায়গা নেই বলে স্পষ্ট জানালেন তিনি। সুমনা সরকার বলেন, 1,80,00,000 আবেদন জমা পড়েছিল, সেখানে 1,45,00,000 মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে 17 লক্ষের নাম বাদ পড়েছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ার আবেদন বাতিল হয়েছে। তবে আগামী দিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর। বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপির সংকল্পপত্র অনুযায়ী প্রকল্পে মাসিক 3,000 মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন, সরকারি টাকা নয়-ছয় করতে দেবেন না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। সেই মতো যাদের মাসিক উপার্জন 10,000 টাকার বেশি, পারিবারিক আয় 12 লক্ষের বেশি, কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে যারা দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণ যোজনার অধীনে কাজ করেন রয়েছেন, তারা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টির বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। গরিব জমির পরিমাণ 50 ডেসিবেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে, তবে তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে, সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এবার বড় পর্যালোচনায় নামলো রাজ্য সরকার। বিভিন্ন জায়গা থেকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আসায় প্রকল্পটি আগের মতো চালু রাখা হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই রাজ্যে 294 জন বিধায়কের মতামত চেয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সবার মতামত পাওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। দুয়ারে রেশন নিয়ে মতামত চাইছে রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা জানতে রাজ্যের সব বিধায়কের কাছে চিঠি পাঠিয়েছেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। শুধু শাসক দলের নয়, বিরোধী দলের বিধায়কদের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানুষের সুবিধার জন্য বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে। তবে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই একাংশ রেশন ডিলার এর বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সহজ নয় এবং এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলছেন, মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন জেলা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই সময় অনেক জায়গা থেকেই দুয়ারে রেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়েছেন। তাই প্রকল্পটি আগের মতো চালিয়ে যাওয়া উচিত কিনা তা নিয়ে মতামত দেওয়া হয়েছে। কেন সব বিধায়কের মতামত চাওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের প্রতিনিধিদের মতামত জানা দরকার। তাই সব বিধায়কের কাছে চিঠি পাঠানো হয়েছে। তারা নিজেদের এলাকার মানুষের কথা জানাবেন, তারপর সেই মতামত বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও জানান, তিনি এই অভিযোগগুলির কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 21 ডিসেম্বর পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। সব বিধায়কের মতামত হাতে আসার পরই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নদিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ড, গাড়ি থামিয়ে গুলি, তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ানের মৃত্যুর ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখ। অভিযোগ, শনিবার রাতে বেথুয়া ডহরি রেলগেটের কাছে আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানের গাড়ি আটকানো হয়। এরপর তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপরে গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনায় বাবা এবং ছেলের মৃত্যু হয়। তাদের পরিবারের তরফে এই হত্যাকাণ্ডের পেছনে জুব্বার শেখের হাত থাকার অভিযোগ করা হয়েছে। জুব্বার শেখ বর্তমানে জেলবন্দি। পরিবারের অভিযোগ, জেল থেকেই তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় কলকাঠি নাড়ছেন। তবে এই অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি সহ 3 জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কি কারণে এই হামলা, এর নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অন্যদিকে গোটা ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে এই ঘটনায় কারো বিরুদ্ধে ওঠা অভিযোগকে এখনও চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তদন্তে সমস্ত তথ্য সামনে আসার পরে স্পষ্ট হবে এই ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কারা এবং কি ছিল উদ্দেশ্য। নদিয়ার জোড়া খুনের ঘটনা এখন পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, ধৃতদের জিজ্ঞাসাবাদে কি তথ্য সামনে আসে সেদিকেই নজর।
জন্মেছিলেন বিকেল 4টে, জন্মদিনে একই সময় নিজেকে শেষ করে দিলেন 17 পূর্ণ করা তরুণ। চাঞ্চল্য হাবড়ায়। পরিবার সূত্রে খবর, খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রাজা। মা ভেবেছিলেন শুয়ে পড়েছে ছেলে। বেশ খানিকক্ষণ পরে তিনি ছেলেকে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া মেলেনি। পরিবারের দাবি, বিকেল 4টে নাগাদ জন্ম হয়েছিল তার। পরিবার সূত্রে খবর, মায়ের সঙ্গে ঝগড়া করে জন্মদিন বিকেল 4টেতে নিজেকে শেষ করে দিলেন সদ্য 18তে পা দেওয়া এক তরুণ। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার জিউলডাঙ্গা এলাকার ঘটনা। মৃতের নাম শাকিল মণ্ডল, ডাকনাম রাজা। রবিবার ছিল তার জন্মদিন। ছুটির দিন সকালে বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন তরুণ। বাড়ি ফিরতে বেশ বেলা হয়েছিল, তাই মা বকাবকি করেছিলেন। পরিবার সূত্রে খবর, খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন রাজা। মা ভেবেছিলেন শুয়ে পড়েছে ছেলে। বেশ খানিকক্ষণ পর তিনি ছেলেকে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া মেলেনি। দরজায় ধাক্কা দেন মহিলা, তারপরেও দরজা খোলেননি। ততক্ষণে বাড়ির অন্যেরা ডাকাডাকি শুরু করেন, তারপরেও রাজা সাড়া না মেলায় দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তরুণকে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পাশ করার পর থেকে রোজগার করতে চেয়েছিলেন রাজা। বাড়ির অনিচ্ছা সত্ত্বেও আটুলিয়া স্কুলের পাশে একটি চায়ের দোকান খোলেন। বাবার অবশ্য কাপড়ের ব্যবসা রয়েছে। রাজার এক আত্মীয় বলেন, রবিবার 18 বছরে পা দিয়েছিল ও বিকেল 4টে নাগাদ জন্ম হয়েছিল। ঠিক জন্মদিন প্রায় একই সময়ে অঘটন ঘটালো। আর সেই জন্মদিনেই রাজার দিদি সোনিয়া মণ্ডলও একই কথা বলেন। তিনি বলেন, ভাই এমন একটা কাজ করতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি। যেদিন সে যে সময় জন্ম হয়েছিল সেই সময় ওর এমন পরিণতি বিশ্বাস হচ্ছে না। হাবড়া থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা। বিধায়করা ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে ছুটছেন। শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক হুঁশিয়ারিতে তোলপাড় বিজেপি। বাংলায় দলের অন্দরে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ রুখতে নজিরবিহীন করা অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নিউ টাউনে আয়োজিত বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে নিজের দলেরই বিধায়কদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। দলের নেতাদের একাংশ ক্ষমতার অপব্যবহার করছেন উল্লেখ করে তিনি সাফ জানান, এই ধরনের অন্যায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সময় থাকতে তাদের শুধরে যেতে হবে। প্রশিক্ষণ শিবিরের বৈঠকে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ দমদম এবং নিউ টাউনের মতো এলাকাগুলি থেকে দলের এক শ্রেণীর জনপ্রতিনিধির বিরুদ্ধে একের পর এক তোলাবাজির মারাত্মক অভিযোগ আসছে। তীব্র কটাক্ষের সুরে রাজ্য সভাপতি বলেন, দলের কোনো বিজেপি বিধায়ক নাকি এখন ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে ছুটছেন। অনেকে অন্যায় করছেন, শুধরে যান। কেউ কেউ মনে করছেন নিজেদের ক্ষমতায় বিধায়ক হচ্ছেন। তারা ভুল ভাবছেন। প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতার অপব্যবহার করতে কাউকে দেবে না। তোলাবাজি ও কাটমানি রুখতে বর্তমান রাজ্য নেতৃত্ব এবং সরকারের অবস্থান যে কতটা অনড় তা বোঝাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করাবার্তার প্রসঙ্গ টেনে আনেন শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে তাদের দল থেকে বের করে দেব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, 20 জন এমএলএকে বের করে দিলে কিছু যায় আসে না। নবান্ন এবং রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে ইতিমধ্যে এই সমস্ত অভিযুক্ত বিজেপি বিধায়কদের গতিবিধির উপর নজর রাখতে বিশেষ ফাইল তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ধেয়ে আসছে আরও বড় দুর্যোগ। ভয়ঙ্কর বৃষ্টির তুমুল সতর্কতা। জেলায় জেলায় শুরু আবহাওয়ার তুফানি তাণ্ডব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় সকাল থেকেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে যেতে পারে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে আবহাওয়া দপ্তর। ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং উপকূলীয় উড়িষ্যার একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতার সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জলমগ্নতা এবং স্থানীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও পড়তে পারে। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় পূর্ব উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাহুল গান্ধীর বড় চালে কি কাঁপছে হেমন্তের গদি। ঝাড়খণ্ডে সরকারি নিয়োগে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির অভিযোগে গত 24 দিন ধরে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে হাজার হাজার চাকরি প্রার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 14তম জেপিএসসি এবং জেএসএসসি সিজেএল পরীক্ষা বাতিল এবং সিবিআই বা অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবিতে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। এই উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি লিখে আন্দোলনকারীদের সাথে সরাসরি দেখা করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি আন্দোলনকে শান্তিপূর্ণ ও দাবিগুলোকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন। তবে রাহুল গান্ধীর সমর্থন জানালেও আন্দোলনকারী পড়ুয়ারা স্পষ্ট করে দিয়েছেন যে অবিলম্বে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে কংগ্রেস যেন এই জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এমনকি আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি তোলায় রাজনৈতিক চাপ বহুগুণ
বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পূর্বে পরীক্ষা স্থগিত রাখা হলেও আন্দোলন থামেনি, যার ফলে বর্তমানে জোট সরকারের উপর প্রশাসনিক সদিচ্ছা প্রমাণের বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি বলেই খাঁচা খুলে একের পর এক পায়রা ওড়ালেন অগ্নিমিত্রা। ক্ষমতা আসার পর থেকে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বেআইনি দখলদারি উচ্ছেদ নিয়ে করার নির্দেশ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। যখনই তিনি রাস্তাঘাট নোংরা দেখছেন, ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের করার নির্দেশ দিয়েছেন। এমনকি ফুটপাত জুড়ে দোকান নিয়ে বসে থাকা ব্যবসায়ীদেরও বুঝিয়ে দিয়েছেন এভাবে চলা যাবে না। আর রবিবার তেমনই বেআইনিভাবে আটকে রাখা এক পাখি বিক্রেতাকে কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল ল্যান্সডাউন বাজারে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি দেখেন ফুটপাতে তো বটেই, রাস্তার পাশেও অনেকখানি জায়গা দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের, যা দেখেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। সেই সময় তার নজরে পড়ে এক বেআইনি পাখি ব্যবসায়ী। তাকেও কার্যত ধমক দেন মন্ত্রী যখন পাখিগুলি ছেড়ে দিতে শুরু করেন, সেই সময় বিক্রেতা বলেন, আমি এদের পুষি, পরে ছেড়ে দেবো। পাল্টা অগ্নিমিত্রা বলেন, তুমি তো কাটার জন্য এনেছো। বিক্রেতা বলেন, না দিদি, পুষি। সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা বলেন, পশু তুমি কি ভেবেছো ঘাসে মুখ দিয়ে চলি? এরপর এক পুলিশ কর্মীকে খাঁচার পাখি খোলার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, ভেতরে 3টে পাখি আছে, বাইরে ছেড়ে দিন ওদের। তারপরে কড়া ভাষায় তার হুঁশিয়ারি, এবার পাখি চালাম, পরের বার তোমায় ধানায় ধরে নিয়ে যাব।